अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिल आमीन अम्मा बाद। उपस्थित स्टूडेंट्स इस्लामिक ऑर्गेनाइजेशन ऑफ इंडिया राज्य सभापति জামায়াতে ইসলামী হিন্দের রাজ্য সম্পাদক অন্যান্য বিভিন্ন স্তরের দায়িত্বশীলগণ এবং এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বিষয় নিয়ে আজকের এই সেমিনারের আয়োজন তা অত্যন্ত প্রাসঙ্গিক এবং একটা বার্নিং টপিক। তাহলে যে প্রচলিত শিক্ষানীতি এর বর্তমান এবং ভবিষ্যৎ। প্রচলিত শিক্ষানীতির কে জানতে হলে এর যে ইভলভমেন্ট, কিভাবে এই শিক্ষানীতি ডেভেলপ হলো সেটা সংক্ষেপে আমরা জেনে নেব। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এই শিক্ষানীতির বর্তমান এবং ভবিষ্যৎ কি হতে পারে। আমরা যদি একটু বেশি প্রাচীনে ফিরে যায়, যে ভারতবর্ষের প্রাচীন যুগের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে সেখানকার যে শিক্ষানীতি ছিল, সে শিক্ষানীতি মূলত চারটে ভাগে সেখানকার যে মানুষের জীবন সেটাকে মূলত চারটে ভাগে ভাগ করা হতো। বানপ্রস্থ, ব্রহ্মচর্য, গার্হস্থ্য এবং সন্ন্যাস। এর মধ্যে ব্রহ্মচর্য যে পিরিয়ডটা, সেটা হলো ছাত্র জীবন। এই ছাত্র জীবনে গুরু গৃহে অবস্থান করে শিক্ষা লাভ করতে হতো এবং এই শিক্ষা শূদ্র ছাড়া অন্যান্য যে সমস্ত ক্যাটাগরি ছিল তাদের ক্ষেত্রে শিক্ষা আম ছিল। গুরু গৃহে তাদেরকে কি শেখানো হতো না, তাদেরকে মূলত দুই ধরনের কারিকুলাম শেখানো হতো। একটা হচ্ছে প্রাইমারি এডুকেশন বা অপরা, আরেকটা হচ্ছে হায়ার এডুকেশন বা পড়া। অপরাতে প্রাইমারি এডুকেশন হিসাবে তাদেরকে শেখানো হতো বেদ এবং বেদাঙ্গ। বেদাঙ্গ হলো বেদের শিক্ষাকে ভালো করে বোঝার জন্য যে আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে সংকলিত 6টা কিতাব, যেটাকে একসঙ্গে বেদাঙ্গ বলা হয়। এই বেদ এবং বেদাঙ্গগুলো প্রাইমারি এডুকেশন হিসাবে শেখানো হতো প্রাচীন যুগে। এবং পড়া পর্বে অর্থাৎ হায়ার এডুকেশনে তাদেরকে অ্যানসেস্ট্রাল ওরসিস এবং সেই সাথে সাথে কিছু লজিক, কিছু ম্যাথমেটিক্স, এই ধরনের কিছু শিক্ষাও সেখানে দেওয়া হতো। তারপরে সেই যুগের পরে ভারতবর্ষে মূলত ইসলামিক রুল শুরু হয় এবং আপনারা অনেকে জানেন যে 711 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম তিনি ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্তে এসে সিন্ধ এবং মুলতান জয় করেন। সেখান থেকে ধীরে ধীরে ভারতবর্ষে ইসলামিক রুল এক্সপ্যান্ড করতে থাকে। এটা প্রসঙ্গত উল্লেখযোগ্য যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে দাওয়াতের জন্য গিয়েছিলেন, সেখানে তায়েফবাসীরা তার উপর প্রচন্ড অত্যাচার করেছিলেন। এই অবস্থায় ফেরেশতারা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে হে মুহাম্মদ, তুমি যদি বলো তাহলে আমরা দুপাশ থেকে দুটো পাহাড়কে
নিয়ে এসে এই তায়েফবাসীদেরকে আমরা নস্যাৎ করে দিতে পারি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এক বিখ্যাত উক্তি করেছিলেন যে তায়েফবাসীদের আজকের যে প্রজন্ম রয়েছে, এই প্রজন্ম হয়তো আমার কথা শুনছে না, কিন্তু এর পরবর্তী প্রজন্ম আমার কথা শুনবে। এই যে কথা তা বাস্তবায়িত হয়েছিল মুহাম্মদ বিন কাসিমের লাইফে। মুহাম্মদ বিন কাসিম তিনি তায়েফবাসী ছিলেন, তিনি তায়েফের মানুষ ছিলেন। তিনি ভারতবর্ষে 711 খ্রিস্টাব্দে এলেন এবং সিন্ধু মুলতান জয় করে ভারতবর্ষের যে ইসলামিক রুল, সেই রুল তিনি সূচনা করলেন, সেই রুলের তিনি প্রতিষ্ঠা করলেন। তারপর থেকে ভারতবর্ষের ইসলামিক রুল শুরু হয়। ভারতবর্ষ প্রায় 1000-এরও বেশি আংশিক এবং পূর্ণভাবে ভারতবর্ষ ইসলামিক রুলের অধীনে ছিল। এই রুলের সময় যে শিক্ষানীতি ছিল, সেই শিক্ষানীতি সম্পর্কেও আমাদের একটা ধারণা রাখা দরকার। এই সময় খুবই উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে মুসলিম এম্পায়াররা, যারা মুসলিম সম্রাটরা, তারা ইসলামকে বা তাদের মতাদর্শকে কোনো অবস্থাতেই তারা ভারতবাসীর উপর চাপিয়ে দেয়নি। তারা এসেছে ইসলামের দ্বারা অনুপ্রাণিত হয়ে। ফলে ইসলামের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠাই ছিল তাদের প্রাইমারি লক্ষ্য। কয়েকজন এক্সেপশন রয়েছে, তাদের বাদ দিলে বাকি সবার ইসলামের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠাই ছিল তাদের প্রাইমারি লক্ষ্য। তো তারা যখন এখানে আসলেন, তারা ভারতবর্ষের যে শিক্ষা এবং আর্থ সামাজিক যে পরিকাঠামো ছিল, সেখানে কোনোভাবেই তারা বিশেষ একটা ইন্টারফিয়ার, কোনোভাবে বিশেষ বা হস্তক্ষেপ তারা করলেন না। ফলে এখানকার যে ভারতীয়দের যে শিক্ষানীতি ছিল, সে শিক্ষানীতি তাদের মতো করে চলতে থাকলো। অন্যদিকে মুসলিম এম্পায়ারদের পক্ষ থেকে ইসলামিক এডুকেশনের ব্যবস্থা করা হলো। সেখানে মূলত মাদ্রাসা এবং মক্তব এই দুই ধরনের ইনস্টিটিউশনই প্রাথমিকভাবে প্রচলিত ছিল। মক্তবগুলো ছিল সে মসজিদ সংলগ্ন জায়গা বা কখনো মসজিদেই তাদেরকে শিক্ষা দেওয়া হতো। মূলত বেসিক আরবিক এবং কোরআন অধ্যয়ন করা এবং বোঝার ব্যাপারে তাদেরকে শিক্ষা দেওয়া হতো এই মক্তবগুলোর মধ্য দিয়ে। তারপরে মাদ্রাসা নামক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে অ্যাডভান্স ইসলামিক সাবজেক্ট এবং সেই সাথে সাথে লজিক, ম্যাথমেটিক্স এবং ফিজিক্স এবং অন্যান্য যে সমস্ত ফ্যাকাল্টিগুলো রয়েছে, সেই ফ্যাকাল্টিগুলো সেখানে শিক্ষা দেওয়া হতো। মুঘল সাম্রাজ্য বা ইসলামিক রুল চলতে চলাকালীনই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আসে। তারা ভারতবর্ষে এসে প্রথমে বাণিজ্য করতে আসে, কিন্তু বাণিজ্য করতে আসলেও তারা মানে যে ব্রিটিশ এম্পায়ার যারা ছিল, ব্রিটিশ সম্রাট যারা ছিল, তারা ধীরে ধীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ইনফ্লুয়েন্স করতে শুরু করে যে তোমরা এখন আর শুধু ব্যবসায়ী সীমাবদ্ধ থেকো না, আমরা ওখানে যেতে চাই, ওখানে শাসন করতে চাই, তোমরা আমাদের সাহায্য করো। ফলে কি হলো না, ব্রিটিশ সম্রাটরা তারা ইংল্যান্ড থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলল যে তোমরা কিছু তোমাদের যে চার্টার রয়েছে কোম্পানির, সেখানে কিছু মিশনারি ক্লজ ইনসার্ট করো। ফলে 1598 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার্টারে কিছু মিশনারি ক্লজ তৈরি হয়। এই ক্লজের ফলে 1715, 18 এবং 31 সালে যথাক্রমে চেন্নাই, মুম্বাই এবং কলকাতাতে 3টি বড় বড় চ্যারিটি স্কুল, খ্রিস্টান মিশনারি স্কুল তৈরি করা হয়, যেখানে মূলত ক্রিশ্চিয়ানিটি এবং সেই সাথে সাথে কিছু অন্যান্য সাবজেক্ট টিচ করানো হতো, পড়ানো হতো। তারপর থেকে তার পরের বছর এই 3টে চ্যারিটি স্কুল শুরু হওয়ার পর থেকে আরো অনেক চ্যারিটি স্কুল এই 3টে শহর ছাড়াও অন্যান্য বিভিন্ন শহরে শুরু হয়। তারপরে 1800 সালে 1840-এর দশকে সেখানে 3টে এডুকেশন বোর্ড গঠন করা হয়, চেন্নাইয়ে একটা, মুম্বাইয়ে একটা এবং কলকাতাতে একটা। তারপরে 1837 সালে ওদিকে ইংল্যান্ডেও প্রচুর শিক্ষা আন্দোলন হয়েছে এবং সেখানে 1837 সালে লন্ডন ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে। সেই লন্ডন ইউনিভার্সিটি অনুকরণে 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়, সিপাহী বিদ্রোহের পরে ভারতবর্ষের যে অনুশাসন তা ফর্মালি ব্রিটিশদের হাতে হস্তান্তরিত হয়ে যায়। সেই বছরই
ব্রিটিশ শাসকরা তারা লন্ডন ইউনিভার্সিটি অনুকরণে ভারতবর্ষের 3টে ইউনিভার্সিটি গড়ে তোলে, ক্যালকাটা ইউনিভার্সিটি, মাদ্রাস ইউনিভার্সিটি এবং বম্বে ইউনিভার্সিটি। তারপর থেকে ধীরে ধীরে এই যে ইউনিভার্সিটিগুলো গঠন করা হয় তা মূলত লন্ডন ইউনিভার্সিটির অনুকরণে, এই বিষয়টি বিশেষভাবে মার্ক করা। তো এছাড়াও বিভিন্ন এই ইউনিভার্সিটিগুলোর আন্ডারে বিভিন্ন কলেজ তৈরি করা হলো এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলো ধীরে ধীরে তৈরি করা হলো, যার মধ্য দিয়ে মূলত লন্ডন ইউনিভার্সিটির যে ধরনের কারিকুলাম ছিল সেই কারিকুলামই, সেই পাঠ্যক্রমই এখানে পড়ানো হতে থাকলো। এরপর থেকে শিক্ষার উপর বিভিন্ন আন্দোলন হয়েছে, যে শিক্ষার অ্যাকচুয়ালি মূল উদ্দেশ্য কি, শিক্ষার মধ্য দিয়ে কি শেখানো উচিত, এ নিয়ে প্রচুর কমিশন গঠিত হয়েছে এবং তাদের বিভিন্ন মতামত এসেছে। সেই মতামতগুলো যখন আমি পড়ি এক এক করে, তো আমি দেখতে পাই, আমার একটা বিশ্লেষণী দৃষ্টিতে ধরা পড়ে যে তাদের মধ্যে অ্যাকচুয়ালি শিক্ষানীতি কেমন হওয়া উচিত সে তা নিয়ে কোনো ঐক্যমত তো দূরের কথা, তা নিয়ে কোনো সুস্পষ্ট বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি তাদের মধ্যে কারোর ছিল না। গান্ধীজি একটা কথা বলেছিলেন যে লিটারেসি ইন ইটসেলফ ইজ নট এডুকেশন, যে অক্ষর জ্ঞান, লিটারেসি ইন ইটসেলফ ইজ নট এডুকেশন, অক্ষর জ্ঞান শিক্ষা নয়, অক্ষর জ্ঞান শুধুমাত্র অক্ষর জ্ঞান সেটা শিক্ষা নয়। তাহলে শিক্ষা কি? গান্ধীজি কিন্তু সেখানেও বিশেষ কোনো সুস্পষ্ট মতামত রাখতে পারেননি। এছাড়াও অন্যান্য যে সমস্ত তৎকালীন শিক্ষাবিদ ছিলেন তারাও কিন্তু কেউ বলেছেন যে সেলফ রিয়েলাইজেশন ইজ এডুকেশন, যে নিজেকে রিয়েলাইজ করা বা আত্মার বিকাশ সাধন করা, এইরকম কিছু ডিসক্রিট কথাবার্তা দিয়ে তারা শিক্ষানীতিকে ডেভেলপ করার চেষ্টা করেছে এবং পরামর্শ দিয়েছে, কিন্তু তাদের কারোর মধ্যে বিশেষভাবে কোনো সুস্পষ্ট এবং যেরকম হওয়া উচিত শিক্ষা ব্যবস্থা সেই রকম নীতি বিশেষ পরিলক্ষিত হয়নি। এভাবে ভারতবর্ষ স্বাধীন হয় এবং ওই শিক্ষানীতি মোর অর লেস খুব বেশি পরিবর্তন ছাড়াই সেই শিক্ষানীতি আজ পর্যন্ত আমরা এখানে শিখছি। এই যে কনভেনশনাল এডুকেশনাল সিস্টেম, এই যে কনভেনশনাল এডুকেশনাল প্রিন্সিপাল, এর কতগুলো মেরিট রয়েছে এবং কতগুলো ডিমেরিট রয়েছে। এর মেরিট হচ্ছে যে কিছু অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ তৈরি হলো, কিছু স্কিল লেবার তৈরি হলো, কিছু চাকুরিজীবী তৈরি হলো এবং কিছু সকল শিক্ষিত বুদ্ধিজীবী তৈরি হলো। এগুলো হচ্ছে মেরিট। কিন্তু ডিমেরিট হচ্ছে, ডিমেরিট অনেক রয়েছে। যোগেন্দ্র কে শর্মা বলে একজন লেখক, তিনি হিস্ট্রি and problems of education in India এই গ্রন্থে তিনি 14টা প্রবলেম আইডেন্টিফাই করেছেন। 14টা প্রবলেম তিনি বলেছেন যে ডিফেক্টিভ কারিকুলাম, তিনি বলছেন যে এখানে ডিফেক্টিভ এক্সামিনেশন সিস্টেম, তিনি বলছেন যে ডিফেক্টিভ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, তিনি বলছেন যে এখানে অ্যাডাল্ট এডুকেশনের সুযোগ কম, তিনি বলছেন ওয়ার্কার ক্লাস লোকদের এডুকেশনের সুযোগ কম, তিনি বলছেন যারা ক্রিপল, যারা ডিসেবল পারসন তাদের এডুকেশনের সুযোগ কম। এই ধরনের 14টা প্রবলেম তিনি আইডেন্টিফাই করেছেন। এই রকম ভাবে ভাবলে এরকম আরো 14খানা প্রবলেম এই কনভেনশনাল সিস্টেমের কে আইডেন্টিফাই করে এর সাথে জুড়ে দিয়ে 28খানা প্রবলেম রেডি করা যায়। কিন্তু আমি এইগুলো নিয়ে খুব একটা চিন্তিত নই। আমি চিন্তিত যে এই যে কনভেনশনাল এডুকেশনাল সিস্টেম, এর মধ্যে যে ফান্ডামেন্টাল ফ্ল রয়েছে, এর মধ্যে যে মূলগত ত্রুটি রয়েছে, সেই ত্রুটিটা আইডেন্টিফাই করতে এবং তা কিভাবে প্রতিকার করা যায় তা নিয়ে আমি বেশি কনসার্ন। এর মধ্যে সবথেকে বেশি ফান্ডামেন্টাল ফ্ল যা রয়েছে তা হচ্ছে যে এই শিক্ষা ব্যবস্থা তার চিন্তা ভাবনা শুরু হচ্ছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই চিন্তা ভাবনা এইরকম প্রসারিত নয় যে জন্মের আগে মানুষ কোথায় ছিল বা বিশ্ব প্রকৃতিতে তার অবস্থান কোথায়, মৃত্যুর পরে সে কোথায় যাবে বা পৃথিবীতে তার এই অবস্থানের কোনো অর্থ রয়েছে কিনা, এই সব মৌলিক যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো কনভেনশনাল এডুকেশনাল প্রিন্সিপাল তৈরি করার সময় কখনো বিবেচনা করা হয়নি। এটা একটা ফান্ডামেন্টাল ফ্ল হিসেবে আমি মনে করি। কেননা যদি আমি মনে করি যে পৃথিবীতে যখন আসলাম আর পৃথিবী থেকে যখন চলে যাব এইটাই হচ্ছে আমার A to Z, তাহলে আমি যেভাবে আমার জীবনকে সাজাবো, যে রকম আমি এডুকেশনাল প্রিন্সিপাল ডিজাইন করব, আর যদি আমি মনে করি যে না এরপরও একটা লাইফ রয়েছে যেখানেও দীর্ঘ পথ অতিক্রম করতে হবে, তাহলে আমাদের পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন হবে। একটা উদাহরণ দিলে বোঝা যেতে পারে, যদি আমি